ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। আজকে নবম শ্রেণীর নিরুদ্দেশ গল্পটি তোমাদের পড়াবো। অবশ্যই তোমরা বই না থাকলেও ক্লাসটা মন দিয়ে করো। দেখো বইটা তোমাদের সামনে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রেমেন্দ্র মিত্র একজন কবি, তা সত্ত্বেও উনি কিন্তু ছোট গল্প প্রচুর লিখেছেন। নিরুদ্দেশ গল্পটির মধ্যে আছে শখ করে কেউ নিরুদ্দেশ হয়ে গেলে কি দুরবস্থা হয়, সেটাই কিন্তু এই গল্পের বিষয়। চলো তোমরা আমরা মূল বিষয়ে আসা যাক। দেখো বিষয়টি বুঝতেই পারছো যে এই গল্পের যে নায়ক সে কিন্তু ইচ্ছে করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, অথচ তাকে সে যে আর ঘরে ঢুকতে পেল না, সেটাই এই গল্পের মূল বিষয়। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো দিনটা ভারী বিশ্রী। কেন বিশ্রী? শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর বোধহয় নেই। শীতকালে বৃষ্টি হলে সত্যিই খুব খারাপ লাগে। বৃষ্টি যে ঠিক পড়ছে তা কিন্তু নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হয়ে আছে। খুব বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং মৌন পৃথিবী মনে হচ্ছে মৃতের মতো। সোমেশ হঠাৎ আজ এসে না পড়লে কেমন করে যে দুপুরটা কাটাতাম বলতে পারি না। আমি চলতি বাংলাতেই পড়ছি তোমাদের কাছে বোঝার সহজার্থে। সোমেশ লেখকের বন্ধুর নাম। সে দুপুরে না আসলে লেখকের দুপুরটা খুব বিরক্তি বা বোরিং কাটত। কিন্তু সোমেশ আজ কেমন হয়ে এসেছে। সোমেশ একটু চুপচাপ আর কি। কাগজের ব্যাপারটা দু একবার উল্টে পাল্টে সোমেশের সামনে ফেলে দিয়ে বললাম, কাগজটা একটু উল্টে পাল্টা করে বললাম, একটা আশ্চর্য খবর দেখেছো? বলল কি? আজকের কাগজে একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। একটা নয়, 7টা নিরুদ্দেশ একসঙ্গে বেরিয়েছে। তো সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করলো না। একসঙ্গে 7টা নিরুদ্দেশ কোথায় অবাক হয়ে যাবে তা না, সোমেশে কিন্তু কোনো এক কৌতূহল দেখা গেল না। যেমন বসেছিল তেমনই উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। সিগারেট খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে। নিস্তব্ধ ঘরের ভেতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে পাক খেতে খেতে ঊর্ধ্বে উঠছে। সিগারেটের ধোঁয়া পাক খেতে খেতে শুধু উপরে উঠছে। আর সমস্ত স্তব্ধ, সব চুপচাপ। বাইরের অসাড়তা যেন আমাদের মনের মধ্যে চেপে ধরেছে। বাইরে একটা অসাড়তা, যেন মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে। নেহাত একটা কিছু করে এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙার প্রয়োজন আরম্ভ করলাম। এই চুপচাপ থেকে কাটাতে হলে একটা কিছু করতে হবে। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে আমার কিন্তু হাসি পায়। কারণ অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো, যে হয় ছেলে নয়তো কি রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছে। এমনই প্রায়ই করে থাকেন আজকাল। খেতে বসার সময় বাবা কয়েকদিন খোঁজ করে বলছেন, কোথায় গেল বাবুটি? ওর মাকে বলছে, তোমার গুণধর পুত্রটি। মানে প্রায় গল্পে এরকম দেখা যায় যে তখন তো সব সিনেমা দেখতো, থিয়েটার দেখতো, তো এইসব দেখতে গিয়ে রাত হয়ে যেত, রাত করে বাড়ি ফিরতো। তাই প্রত্যেক দিন এরকম হতো বলে বাবা তার মাকে হয়তো বলতো যে তোমার গুণধর পুত্রটি কোথায় গেল। কিন্তু কোনো কিছু দেখতে পয়সা লাগে, টিকিট কাটতে হয়তো। এই টাকা কে দিয়েছে? মা দিয়েছে। তা মা কি করবেন? বাবা বলে যান যে এই মা জানে বিষয়টা। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পীড়াপিড়িতে কটি টাকা বার করে দিয়েছেন। মা অনেক কষ্টে জমানো পয়সা ছেলেকে অনেক অনুরোধের জন্য বেরও করে দিয়েছেন। তাহলে মা তিনি সব জেনে শুনে মিথ্যে কথা তো বলতে পারেন না। তাই যারা মিথ্যে কথা বলতে পারেন না তারা কি হয়? চুপচাপ থাকে। তাই লেখক এখানে চুপচাপই আছে। তারপরে দেখো যে বাবা বলে যান যে এত রাত্রেও বাবুর আসার সময় হলো না। এত রাত হয়ে গেল তবু বাবুর আসার সময় হলো না। আরবার তো ফেল করে মাথা কিনে নিয়েছেন। এর আগের বার কিন্তু ছেলে ফেল করেছিল, ফেল করে মাথা কিনে নিয়েছিল। বাবা এবারও কি কৃতার্থ করে বুঝতেই পারছি, গত বছর ফেল করেছিল, আবার এত ফেল করবে। পয়সাগুলো আমার খোলম কুচি কিনা, মানে এক সময় আমরা খোলাম হাড়ি ভাঙা কড়া ভাঙা খোলাম কুচি বলি, তো সেরকম কি দাম যে পয়সাগুলোর দাম নেই কিছু। তাই নবাবপুত্র যা হয় তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেবো। বাবা ছেলের প্রতি হুঙ্কার ছাড়ছে,
আর ছেলে এখনো ঢোকেনি। দেখো, এই মৌখিক আস্ফালনে হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, শুধু এটা করলেই হয়তো শেষ হয়ে যেতে পারত। কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ, আর ঠিক সেই সময় ছেলে প্রবেশ করছে। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, যে যে উগ্র হয়ে গিয়েছিলেন সেটা আর কমাতে পারলেন না। নিজের কাছে মান রাখবার জন্য কিছু তো বলতে হয়, তাই কতটা রাগ দেখানো উচিত সেটা বুঝতে না পেরে মাত্রাটা একটু বেশিই চড়িয়ে দিয়েছেন। তাই শেষ পর্যন্ত উনি বলেই ফেললেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যাও। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত। যেই বাবা যে বেরিয়ে যাও, বেরিয়ে গেছে। মা এবারে কোন দিকে সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলে যান, আহা, খাওয়া দাওয়ার সময় এমন কেন করছো? পরে তো বলতেই পারতে। মা অনুরোধ করলো, কারণ মাই তো টাকাটা দিয়েছে। বাবা এবার মায়ের উপরে মারমুখী হয়ে বলছেন, এই শোনো, তোমার আস্কারেতে না ছেলে উচ্ছন্ন গেছে। হ্যাঁ, মাথাটি তো একদম আদর দিয়ে বুঝতেই পারছো কী করেছে, বাঁদর তৈরি করেছে। মা আঁচলে চোখ মোছেন, কারণ ছেলে ঘর থেকে বেরিয়ে গেছে। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েছে। তো পরদিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেনি, কিচ্ছু খায়নি। আজকের দিনও বিছানা থেকে উঠবেন না মনে হয়। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা উনি কোন মুখে আর প্রকাশ করবেন? বাবাই তো ছেলেকে তাড়িয়ে দিয়েছে, আর মা কাঁদছে, কাল থেকে খায়নি। গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছে মিছে প্যান প্যান করো না তো, অমন ছেলে না যাওয়াই ভালো। মায়ের কান্না আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে। ছেলে এই পৃথিবীতে কোথায় চলে গেছে। বাবা এবার দাঁত খিচিয়ে বললে, নিজের মনের আশা কথাটা বোধহয় জানে, এবং বললেন তাই দাঁত খিচে, আরে তাও গেলে তো বাঁচতাম, দেখবে ওই বেলায় দেখো ঠিক সুসুর করে আবার ফিরে আসবে। এমনি বিনে পয়সার হোটেলটা পাবে কোথায়? অনেকেই এরকম বলে যে ছেলে যাবে না, বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে, ঠিক চলে আসবে। তো এটাই হচ্ছে বিষয়। বাবা এবার দাঁত খিচিয়ে আরও রেগে গিয়ে বলছেন, নিজের একদম দাঁত খিচিয়ে মনের আশাটাই বোধহয় জানিয়ে দেয়, তাও গেলে তো বাঁচতাম, দেখবে ওই বেলা সুসুর করে আবার ফিরে আসবে। এমন বিনে পয়সার হোটেলটা পাবে কোথায়? মা এবার অশ্রুসিক্ত হয়ে বলছেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসবে সেটাই আমার ভয়। কি করে বসবে মানে আত্মহত্যার কথা ভাবতে পারে, যে মরে যাবে হয়তো, এমনটাও মা ভাবছে। তো হ্যাঁ, ভয়। বাবাও যে কথাটা ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান, তাও বলছেন আর কি একটু জোর করে, ওগো, তোমার ছেলে কিচ্ছু করেনি গো, কিচ্ছু করেনি। দিব্যি কোনো বন্ধুর বাড়ি আছে, অসুবিধা হলে দেখবে দেখা দিয়ে যাবে। মায়ের কান্না তবুও থামে না। কি রকম অভিমানী ছেলে জানো তো? মা কাঁদতে কাঁদতে বললেন। বাবা এবার বিরক্ত হয়ে বেরিয়ে যায়। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা আরও গুরুতর। ছেলে সত্যিই ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলে পণ করেছেন, পণ মানে প্রতিজ্ঞা, এবং বিরক্ত হয়ে বাবা বলছেন, না আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো। বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজে অফিসে, কারণ নিরুদ্দেশে বিজ্ঞাপন দেবার জন্য। কিন্তু খবরের কাগজের ব্যাপারটা খুব জটিল। কোন দিককে কি করতে হয় উনি কিছুই জানেন না। খালি এদিক ওদিক বিমূঢ়ভাবে, মানে বোকার মতো ঘুরে একটা অফিস করে ঢুকে নিরীহ চেহারা এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞেস করলেন, বলছে কি, আপনাদের এই কাগজে একটা খবর বার করতে চাই, আমি একটা খবর বার করতে চাই। নিরীহ লোকটা হঠাৎ ব্যঙ্গের সুরে বলে ওঠেন, খবর কেন? আমাদের খবরগুলো আপনার কি পছন্দ হচ্ছে না? তাহলে আমরা কি রামযাত্রা বার করছি? উনি তো বলতে পারতেন বিজ্ঞাপন। খবরের কাগজে গিয়ে বলছে খবর দেবো, উনি খবর তো দিচ্ছেন না, বিজ্ঞাপন। ভুল হয়েছে, বুঝতে পারেনি। বাবা একটু হতভম্ব হয়ে আরেকবার অসহায়ভাবে তাকিয়ে আছেন। পাশের ভদ্র লোকটা, যার মুখটা দেখে
এর আগে অত্যন্ত রূঢ় প্রকৃতির, মানে খুব কঠিন মনে হয়েছিল। আবার উপরে দেখবে অনেকের মুখ খুব কঠিন, ভেতরটা সরল। তো তিনি খুব সহানুভূতি নিয়ে বলেন, আহা করছো কি, ভদ্রলোক কি বলছেন, বলতে চান সেটাই শোনো শোনো না, আপনি বসুন তো মশাই। তাই উপরে রুক্ষ হলো, সে কিন্তু বাবাকে একটা আশ্বস্ত করে চেয়ার দিলেন। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত, মানে বোকার মতো বসবার পর তিনি বললেন যে হ্যাঁ এবার বলুন কি খবর বলছেন আপনি। আগে ঠিক খবর নয়, একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? স্পেস মানে জায়গা, তেমন টাকা হবে। কপি এনেছেন? কপি মানে পেনে লেখা। তো তিনি আরও বিমূঢ়ভাবে বলেন, আগে না ঠিক বিজ্ঞাপন নয়, বলছি এই আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে, তাকে আর কথাই শেষ করতে দিল না। টেবিলের ওপর থেকে ভদ্রলোক বললেন, ও বুঝেছি বুঝেছি, নিরুদ্দেশ, ঠিক আছে, কি দেবেন, চেহারার বর্ণনা নাকি ফিরে আসবার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে, মানে স্থান পেয়ে বললেন, নদীর তীর থেকে কুলের জায়গা পায়, মনে হয় একটা বাঁচলাম। আগে হ্যাঁ, ফিরে আসবার জন্য একটা অনুরোধ। ও মা না বড্ড কান্নাকাটি করছে। আরে বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গেছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে দিয়ে বলেন, নিন লিখে দিন। লিখে? বাবা লিখতেও জানেন না। বাবা মুখের বিপদগ্রস্ত অবস্থা খুব স্পষ্ট। লোকটি দয়া পরবশ বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরাই লিখে দেবো কন, আপনি শুধু নাম টামগুলো একটু লিখে দিন। তো পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা আবার অনুরোধ করছেন, বলছে কি একটু ভালো করে লিখে দেবেন। হ্যাঁ, ওর মা না কাল থেকে জলগ্রহণ করেনি। আরে সে কথা বলতে হবে না, এমন লিখে দেবো না যেটা পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আর আপনিও নিশ্চিন্ত থাকুন মশাই। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফিরে আসেন, কিন্তু অশ্রুজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখা যায় ছেলে ঘরে এসে হাজির। যে ছেলে চলে গিয়েছিল সিনেমা দেখতে যায়, মা একটু বকেছে, ঘর থেকে পালিয়ে গেছে। তো 3 দিন আসেনি, তার থানায় বিজ্ঞাপনে তাকে জানানো হচ্ছে। তো দেখা যায় রাত্রিবেলা চলে এসছে। তবে এসেছে, সে অনুতপ্ত হয়ে এসেছে এটা কিন্তু মনে করো না। সে বাড়ি থাকতে আসেনি, শুধু একবার যাবার আগে তার গোটা কত বই নিতে এসেছে। কারণ ছেলেটি তো গত বছর পরীক্ষায় ফেল করেছে, আবার ফেল করার জন্য প্রস্তুত হবে, তার জন্য বই নিতে হয়েছে। এমন পড়াশোনায় ভালো, দিন সিনেমা দেখে। এবার মায়ের ক্রুদ্ধস্বর শোনা যায়, তার যাবি বই কি, অমনি কুলাঙ্গার তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই তো একেবারে পীর হয়েছিস। ইসলাম ধর্মের দেবতাকে পীর বলা হয়। কাল তো সারা রাত চোখের পাতা এক করতে পারিনি জানিস তো, ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে হয়তো উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বলেন, আহ বকাবকি করছো কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছে বলে বাড়ি থেকে চলে যাবেন, এত বড় আস্পর্ধা? হ্যাঁ, এবারে মায়ের সঙ্গে হচ্ছে। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এইরকম ম্যাক্সিমাম বিজ্ঞাপনের ইতিহাস দেখা যায়। তাই বলছে অধিকাংশ, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। সমিসের সিগারেট তখন শেষ হয়েছে। এতক্ষণ ধরে আমার কথা সে মোটেই শুনেছে বলে মনে হচ্ছে না। এবার একটু নড়ে বসতেও তাকে দেখা যায়নি, কারণ তার কাছে এটা কোনো গুরুত্ব নেই। একটু বিরক্ত স্বরে বললাম, কি হয়েছে তোমার বলো তো, মেচে মেচে একলাই বুকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ তার ছড়ানো পা গুটিয়ে সোজা হয়ে বসে সিগারেটের যে অবশিষ্ট অংশটা আছে সেটা ফেলে দিল। তারপরে বলল, কি তুমি জানো না এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে? ট্র্যাজেডি মানে দুঃখের কাহিনী। তা থাকে, এই প্রথম কথা বলল সোমেশ। এটা আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হেসে বলল, না তা আমি বলছি না,
ফিরে আসার ভয়ানক ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তার দিকে চেয়ে রইলাম। তার মানে শোনো তাহলে বলছি। এতক্ষণ যে সোমেশ চুপচাপ ছিল, সে এবার তার কাহিনী বলতে শুরু করলো। বাইরে এতক্ষণ বৃষ্টি আবার আরম্ভ হয়েছে। কাঁচের সার্সির ভেতর দিয়ে বাইরে রাস্তাঘাট অবাস্তব দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তো পুরনো খবরের কাগজ ফাইল যদি উল্টে দেখো, তার দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটা প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন, ওটা বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটা কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখা সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশ। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষায়, কিন্তু তার ভেতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝাই যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজে পাতায় যেন মিলিয়েও যেতে দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তো ধীর এবং শান্ত, বলছেন, শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরও থামল না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা ধরা, এবং লেখনির মধ্যে যেন বলতে চাইছে, শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এ তো বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতা নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। তার স্বরে কাতরতা, আর শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা, এবং তার ভাষা হলো এরকম, শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বিজ্ঞাপনের ভাষা বদলে। এবার শোভনকে উদ্দেশ্য করে আর কিচ্ছু লেখা নয়, একটি বিজ্ঞপ্তি, এই ধরনের, এই চেহারায়, এই বয়সের একটি ছেলে, তার সন্ধান নেই। তো আজও তার সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে, আর এই পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো। খবরের কাগজের পাতায় দোহারা চিপচিপে একটি 16-17 বছরের ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ির দিকে, ডান কানে কাছে একটা বড় জরুল আছে, এরকম লোমের মতো অংশ, জীবিত না মৃত, যদি এইটুকু খবর দিতে পারে তাহলেও পুরস্কার আছে। সোমেশ চুপ করলো খানিকক্ষণের জন্য। জলের ছাটে সার্সির কাঁচ একেবারে ঝাপসা হয়ে গেছে। ঘরের ভেতর ঠান্ডায় মনে হচ্ছে একটা কম্বল টম্বল জড়াতে পারলে ভালো হয়। বললাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারে কিছু জানো নাকি? বলে, জানি। শোভনকে আমি চিনতাম। সে কোনো ভয়ঙ্কর অভিমানে বসে বাড়ি ছেড়ে চলে এসেছিল, তা কিন্তু মনে করো না। বাড়ি ছাড়াটা তার কাছে একান্ত সহজ। ছুতো যা হোক একটা কিছু হলেই হলো। আসলে পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন, যাদের কোনো লোভ লালসা নেই। তারা ঠিক কঠিন হৃদয় নয়, আবার খুব কঠিনও নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত, পিচ্ছিল বলে তারা কোথাও ধরাও পড়ে না। কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজে বিজ্ঞাপনের সংবাদ শুনলে সেগুলো সে অনুকরণ করেনি কোনোদিন চোখে পড়েছিল, হয়তো গুরুত্ব দেয়নি, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধে অন্য কেউ হয়রান হয়ে পড়তো, তার ভেতরই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট্ট সংসারের আদরের ছেলে হিসেবে ভাবতে পারেনি। কিন্তু
বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার মন সত্যি খুব বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে, ক্লান্তভাবে চলতে চলতে হঠাৎ একদিন তা থেমে যায়নি। হঠাৎ একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। শোভনের চেহারার পরিবর্তে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর বুঝি তোমার দেখা হলো না? তিনি শুধু তোমার নামই করছেন এখনো। এরপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে, নিজের বাড়িতে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে তোমাদের বলিনি বা বলা হয়নি। শোভন কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়, সম্পন্ন, আমার বড়লোক বলল সেটাও বোধহয় ঠিক হবে না, খুব বড়লোক। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে যা আছে তখনও তেমন ক্ষয় পায়নি। শোভন তার একমাত্র উত্তরাধিকারী, অর্থাৎ সোমেশ। শোভনই সব পাবে। সোমেশ এইটুকু থামতেই আমি বললাম সোমেশকে, যাক শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পারছি। সোমেশ একটু হেসে কোনো উত্তর না দিয়েও বলে চলল। 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের উপর পড়েছে। 2 বছর সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের বাড়ির কর্মচারীরা তাকে চিনতে পারবে না এটা কিন্তু শোভন আশা করেনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজিভাবে নিজের বাড়িতে ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন পুরনো নায়েব মশাই। বললেন, কাকে চান? শোভন হেসে বললেন, কাউকে না, বাড়িতে যেতে চায়। নায়েব মশাই তার দিকে খানিকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তারপর একটু স্মিত হালকা হাসি এসে, ও কিন্তু তা এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বলল, সে কি হয়েছে নায়েব মশাই? না, কিছু হয়নি। মা ভালো আছেন? শোভনের প্রশ্ন সত্যি ব্যাকুলতা। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। শোভন তবু বলল, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই যেন একটু কঠিন স্বরে বলে, না তা হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ়, বোকার মতো অবস্থায় নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে উঠোনে গিয়ে হাজির। 2 বছর সেখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। পুরনো সরকার তাদের আর নেই, যে কর্মচারীরা ছিল। 2টি নতুন লোককে সেখানে বসে খাতা লিখছে দেখা গেল। তার পরিচিত শুধু আছে বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে একটু আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন একটা অস্বাভাবিক মনে হলো, যেন চিনতেই পারছে না। খাজাঞ্চি মশাই নাকের উপর চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও এরই বুঝি আজকে এসেছেন? এরকম লোক অনেকবার এর আগে এসেছে, তাই তার গুরুত্ব কম। হ্যাঁ, এইমাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আচ্ছা আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন তো, মার কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারের সবকটা দৃষ্টি তার উপর কেমন নিবদ্ধ, সবাই সন্দেহ দৃষ্টি তাকাচ্ছে শোভনের দিকে। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তার সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে বলল, কেন দেখা হবে না কেন? আপনার কি মাথা খারাপ হচ্ছে? আমি চললাম ভেতরে। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য এগিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মেঝে কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল ভালো হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত কণ্ঠে বলল, আপনারা কি আমায় চিনতে পারছেন না? এখনো সবাই নীরব। আরে আমি শোভন, বুঝতে পারছেন আমি শোভন। নায়েব মশাই এবার বলেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা ফটোটা এখন একটু অস্পষ্ট হয়েছে। নায়েব মশাই বলেন, চেনেন একে?
শোভন বিস্মিত কণ্ঠে বলে, হ্যাঁ, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে নিন না। এ আর অসহ্য হয়েছে। চুলের মুঠি ধরে শোভন সেখানে বসে পড়ল। নায়ব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে। সত্যি এর আগে আরও দুজনের সঙ্গে দেখা হয়েছিল, মানে জরুরি পর্যন্ত মিল ছিল, কিন্তু আমাদের এই নিয়ে গোলমাল করতে নিষেধ আছে। আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্ত হয়ে সকলের দিকে বলল, তাকিয়ে রইল। সবাই তাকে অবিশ্বাস করছে, কাতরভাবে বলছেন, একবার আমি শুধু মা বাবার সঙ্গে দেখা করব, আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন, আসল কথাটা এবার তাহলে শুনুন। 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। মানে সত্যি শোভনকে ওরা নকল ভাবছে। শোভন এই অবস্থায় না হেসে পারলে না, বলল, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরে বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গেছে রাস্তায় গাড়ি চাপা পড়ে, অপঘাতে। নামধাম পরিচয় কিছুই সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারদের বর্ণনা আমাদের মিলে গেছে যে মৃত ব্যক্তি শোভন, অর্থাৎ শোভন মারা গেছে। তাহলে শোভন সত্যিকার শোভন বেঁচে আছে। শোভন এবার কি করবে বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। বাবাও তো জানে না শোভন মারা গেছে। তাহলে মানুষের সঙ্গে এখন তার ঝড়ে ভাঙা গাছের মধ্যে সাদৃশ্য হতে পারে। সাহিত্যের উপমাও তখন তার কাছে মনে হয় নি, যে তার একটা ভাঙা গাছ যেমন হয় শোভনের বাবার, তেমনই অবস্থা। তার চলার গতিতে পর্যন্ত সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে, যেন তিনি অ্যাক্সিডেন্ট চোখে দেখেছেন, এমনই মনে হলো। সকলেই কিছু বুঝে ওঠার আগে শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে তখন তার পিছু নিল, আর তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত। বাবা, বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো বাবা? বৃদ্ধ স্থলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না, সেই বারের মতো, এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বলেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। নায়েব মশাই তাকে বলছিলেন, কি বলছিলেন যেন অনেকক্ষণ, কিন্তু অনেকক্ষণ সে কিচ্ছু শুনতে পায়নি। কখন সে আবার বারবাড়িতে এসে বসেছে তার মনে নেই। কথাগুলো শোনা যায়নি, কিছু ফিসফিস হলো ভেতরে। আচ্ছন্নতা তার কাটল খানিকক্ষণ বাদে। ভেতর থেকে বাড়ির একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না, তবে এইবার বোঝা যাচ্ছে নায়েব মশাইয়ের হাতে কতগুলো টাকার নোট। কণ্ঠস্বরে তার মিনতি আছে, শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন, সেই জন্য বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পাচ্ছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষু নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়তে না। হারানো ছেলের সঙ্গে সত্যি সত্যি তার মিল আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তাড়াটা শোভনের হাতে গুঁজে দিলেন। সোমেশ চুপ করে গেল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি অবশেষে বললাম, সোমেশ।
তোমার কানে কাছে একটা জরুল আছে, তাহলে আমি বুঝতে পারছি তুমি কাকে বলছো। সোমেশ হেসে বলল, আরে সেই জন্যই তো গল্প বানানো সহজ হলো, অর্থাৎ সোমেশই শোভন। কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায় অন্ধকার স্বাভাবিক অপরাহ্নে তার হাসিটা বিশ্বাস করতে আমার প্রবৃত্ত হচ্ছিল না যে সত্যিকার এত সুন্দর গল্প বিষয়টা, সেই তো ব্যক্তি নিজের সম্পর্কে গল্প বলেছে। তোমাদের বিষয়টি কেমন লাগলো জানিও। আর যদি গল্পটা পুরো শুনেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ এতক্ষণ ধরে কোনো স্টুডেন্ট বা কোনো শ্রোতা শুনে থাকো, সত্যি তাকে ধন্যবাদ। প্রিয় বন্ধু বান্ধবী শ্রোতাদের এটি শেয়ার করে দিও, আর অবশ্যই বলবো তোমরা ভালো ফল করো। বেস্ট অফ লাক।